ক্লাস 12-এর কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন সাবজেক্টের কস্ট পার্টের সেকেন্ড চ্যাপ্টার মেথডস অফ রেমুনারেশন আমরা স্টার্ট করেছি। এই চ্যাপ্টারে আগের দিন আমরা টাইম রেট সিস্টেম নিয়ে আলোচনা করেছিলাম। সেখানে আমরা দেখেছিলাম যে টাইম রেট সিস্টেমে একজন ওয়ার্কারের রেমুনারেশন ক্যালকুলেট করার সময় সেই ওয়ার্কার কতক্ষণ প্রোডাকশনের সাথে যুক্ত ছিল, অর্থাৎ সে কতক্ষণ কাজ করেছে সেই টাইমের ওপর বেস করে তাকে রেমুনারেশন দেওয়া হয়। অর্থাৎ সে যতক্ষণ কাজ করেছে সেই টাইমের ওপর বেস করে তার যা রেট সেই অনুযায়ী সে টোটাল রেমুনারেশন পাচ্ছে। আজকে আমরা এই চ্যাপ্টারের সেকেন্ড মেথড অর্থাৎ পিস রেট সিস্টেম নিয়ে আলোচনা করব। পিস রেট সিস্টেমের ডেফিনেশনটা আমরা দেখে নিই। Piece rate system is a system of wage payment where wages are based on output and not on time. অর্থাৎ পিস রেট সিস্টেমের ক্ষেত্রে ওয়ার্কাররা ওয়েজেস পায় তার প্রোডাকশানের ওপর ডিপেন্ড করে, অর্থাৎ সে কতটা প্রোডাকশান করেছে, কতটা আউটপুট দিয়েছে তার ওপর বেস করে তাকে ওয়েজেস দেওয়া হয়। এখানে কিন্তু টাইমটা ম্যাটার করে না, অর্থাৎ সে কতক্ষণ ধরে কাজ করেছে সেটা পিস রেট সিস্টেমে দেখা হয় না। এ ফিক্সড রেট ইজ পেড ফর ইচ ইউনিট প্রডিউসড, জব কমপ্লিটেড অর অ্যান অপারেশন পারফর্মড। অর্থাৎ প্রত্যেকটা কাজ ইউনিট প্রোডাকশানের জন্য কিংবা জবটা শেষ করার জন্য একটা ফিক্সড রেট থাকে। ফিক্সড রেট ইজ পেড। Workers are not guaranteed minimum wages under this system of wage payment. অর্থাৎ টাইম রেট সিস্টেমে যেটা আমরা দেখেছিলাম যে সেখানে যেহেতু একটা নির্দিষ্ট টাইমের ওপর বেস করে ওয়ার্কাররা ওয়েজেস পাচ্ছে, তো সেখানে তাদের মিনিমাম একটা ওয়েজেস পাওয়ার গ্যারেন্টি ছিল। কিন্তু পিস রেট সিস্টেমে যেহেতু তাদের কতটা প্রোডাকশান করছে তার উপর ডিপেন্ড করে ওয়েজেস দেওয়া হয়, তাই প্রোডাকশান যদি না হয় তাহলে তারা ওয়েজেস পাবে না। তাই সেক্ষেত্রে তাদের ওয়ার্কার্স আর নট গ্যারেন্টেড মিনিমাম ওয়েজেস, অর্থাৎ অনেক ক্ষেত্রে তারা মিনিমাম ওয়েজেসটুকুও কিন্তু নাও পেতে পারে। এটা হচ্ছে পিস রেট সিস্টেম। এই পিস রেট সিস্টেমটা আমি একটা এক্সাম্পল দিয়ে তোমাদের বোঝাবো। দেখো, এক্সাম্পলে আমি লিখেছি যে কোনো একটা প্রোডাকশান ইউনিটে দুজন ওয়ার্কার আছে, এ আর বি। দুজনেই প্রোডাকশানটা কমপ্লিট করতে 20 আওয়ার্স করে টাইম নিয়েছে, কিন্তু এ প্রোডাকশান করেছে 400 ইউনিট আর বি প্রোডাকশান করেছে 500 ইউনিট। আর এদের রেটটা বলে দিয়েছে ফিক্সড রেট, যেটা আমরা দেখলাম একটা ফিক্সড রেট থাকে। দুজনেরই ফিক্সড রেট হচ্ছে ₹20 পার ইউনিট। তো এক্ষেত্রে যেহেতু এটা পিস রেট সিস্টেম, তাই এখানে টাইমটা কিন্তু আমরা দেখব না, অর্থাৎ এ আর বি দুজনে কতক্ষণ ধরে কাজটা করেছে, কমপ্লিট করতে কত সময় নিয়েছে সেটা ম্যাটার করবে না। এখানে কতটা প্রোডাকশান করেছে তার উপর ডিপেন্ড করে তাদের ওয়েজেস দেওয়া হবে। তাই সেক্ষেত্রে এ কতটা প্রোডাকশান করেছে 400 ইউনিট আর তার রেট কত 20, তাই 400 × 20, তাহলে তার রেট হচ্ছে 8,000 রুপিস 8,000। আর ওয়ার্কার বি যে প্রোডাকশান করেছে 500 ইউনিট, তার রেট হচ্ছে 20, তাহলে 500 × 20 10,000 রুপিস 10,000। তাহলে এই হচ্ছে আমাদের পিস রেট সিস্টেম, যেখানে পিস রেট সিস্টেমে কতটা প্রোডাকশান করছে তার উপর ডিপেন্ড করে আউটপুট অর্থাৎ ওয়েজেস বা রেমুনারেশন দেওয়া হয়, সেখানে টাইম ম্যাটার করে না। আমরা প্রথম দিনেই একটা ছকের সাহায্যে পুরো রেমুনারেশন সিস্টেমগুলো দেখেছিলাম। সেখানে আমরা দেখেছিলাম প্রথম সিস্টেম ছিল টাইম রেট সিস্টেম, যাকে আবার দুটো ভাগে ভাগ করা হয়েছিল, অর্ডিনারি টাইম রেট সিস্টেম আর গ্র্যাজুয়েটেড টাইম রেট সিস্টেম। আর সেকেন্ড ভাগ ছিল পিস রেট সিস্টেম। পিস রেট সিস্টেমেরও দুটো ভাগ ছিল, কী কী ছিল? স্ট্রেট পিস রেট আর ডিফারেন্সিয়াল পিস রেট। আর ডিফারেন্সিয়াল পিস রেট সিস্টেমকেও আবার দুটো ভাগে ভাগ করা হয়েছে, টেলার্স ডিফারেন্সিয়াল পিস রেট সিস্টেম আর মেরিক্স ডিফারেন্সিয়াল পিস রেট সিস্টেম।
আজকে আমরা স্ট্রেট পিস রেট সিস্টেম নিয়ে আলোচনা করব এবং টাইম রেট সিস্টেম আর পিস রেট সিস্টেমের কিছু প্রবলেম আমরা দেখে নেব। তো প্রথমেই আমরা দেখে নেব স্ট্রেট পিস রেট সিস্টেমের ফর্মুলাটা। স্ট্রেট পিস রেট সিস্টেমের ফর্মুলা হচ্ছে টোটাল ওয়েজেস ইজ ইকাল টু ইউনিট প্রডিউসড ইন্টু ওয়েজ রেট পার ইউনিট, অর্থাৎ সে কতটা প্রোডাকশন করেছে তার সাথে ওয়েজ রেট পার ইউনিট গুণ করলে আমরা স্ট্রেট পিস রেট সিস্টেমে ফর্মুলা পেয়ে যাব। কিন্তু এখানে একটা অনেক সময় দেয়, দেখো আমি লিখেছি however it may be seen in a number of cases, অনেক সময় অনেক কেসে এটা দেখা যায় that the volume of production is not possible to be determined, অর্থাৎ কতটা প্রোডাকশন করছে ভলিউম অফ প্রোডাকশনটা অনেক সময় ডিটারমাইন করা যায় না। বাট the workers are required to be paid on the basis of straight piece rate system, অর্থাৎ আমি প্রোডাকশন জানতে পারছি না, ইউনিটস প্রডিউস কতটা সেটা আমি ক্যালকুলেট করতে পারছি না, সেটা আমি জানতে পারছি না, কিন্তু আমাকে বলা হচ্ছে স্ট্রেট পিস রেট সিস্টেমে ওয়েজেস দিতে হবে, বাট দ্য ওয়ার্কার্স আর রিকোয়ার্ড টু বি পেড অন দ্য বেসিস অফ স্ট্রেট পিস রেট সিস্টেম। তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, আমাদের স্ট্রেট পিস রেট সিস্টেমের ফর্মুলাই দেখলাম যে ইউনিট প্রডিউসড ইনটু ওয়েজ রেট পার ইউনিট। তো সেখানে যদি আমি ইউনিট প্রডিউসটাই না জানতে পারি, যদি আমি ক্যালকুলেট করতে না পারি, তাহলে আমার টোটাল ওয়েজেস কী করে বেরোবে? তো ইন দ্যাট কেস ফর্মুলাটা কিন্তু একটু আলাদা হয়। যদি এরকম সিচুয়েশান হয় যে স্ট্রেট পিস রেট সিস্টেমে ক্যালকুলেট করতে বলা হয়েছে ওয়েজেস কিন্তু আমার ইউনিট প্রডিউস নেই, অর্থাৎ ইউনিট প্রডিউস আমি ডিটারমাইন করতে পারিনি, তখন আমার ফর্মুলাটা হবে স্ট্যান্ডার্ড টাইম ইনটু রেট পার ইউনিট অফ টাইম। স্ট্যান্ডার্ড টাইম বা যেটাকে আমরা টাইম অ্যালাউড বলি, অর্থাৎ ওয়ার্কারকে কতটা টাইম অ্যালাউ করা হয়েছিল সেটা ইনটু টাইম রেট পার ইউনিট অফ টাইম। তখন ফর্মুলাটা টোটাল ওয়েজেস ইজ ইকাল টু এস ইন্টু আর। এস মানে স্ট্যান্ডার্ড টাইম আর আর মানে হচ্ছে ইউনিট অফ টাইম। আমরা টাইম রেটে কি দেখেছিলাম, টাইম রেট সিস্টেমে ফর্মুলাটা ছিল টাইম অ্যালাউড টি ইন্টু আর। টি ইন্টু আর মানে টাইম টেকেন, অর্থাৎ সে কতটা টাইম নিয়েছে সেটার সাথে আমি রেট গুণ করছিলাম। কিন্তু পিস রেট সিস্টেমে যদি আমার ইউনিট প্রডিউস না দেওয়া থাকে সেখানে আমার ফর্মুলাটা কিন্তু হবে এস ইন্টু আর, স্ট্যান্ডার্ড টাইম ইন্টু রেট পার ইউনিট অফ টাইম। তো সেখানে দেখো আমি একটা এক্সাম্পলের সাহায্যে তোমাদের এই যে ফর্মুলাটা সেটা আমি একটা এক্সাম্পলের সাহায্যে দেখিয়েছি, অর্থাৎ একটা ছোট প্রবলেম দিয়ে বুঝিয়েছি। আগে প্রবলেমটা পড়ে নিই। ক্যালকুলেট দ্য আর্নিংস অফ আ ওয়ার্কার ফ্রম দ্য ফলোয়িং ইনফরমেশন অ্যাডপ্টিং স্ট্রেট পিস রেট সিস্টেম। বলেই দিয়েছে স্ট্রেট পিস রেট সিস্টেমে ওয়েজেস ক্যালকুলেট করতে হবে। কী কী ইনফরমেশান দিয়েছে? টাইম অ্যালাউড টু ডু এ জব 30 আওয়ার্স, অর্থাৎ ওয়ার্কারটাকে টাইম দেওয়া হয়েছিল 30 আওয়ার্স। টাইম টেকেন টু কমপ্লিট দ্য জব, অর্থাৎ সে টাইমটা কত নিয়েছিল 20 আওয়ার্স। আর আওয়ারলি রেট অফ ওয়েজেস পার আওয়ার হচ্ছে ₹20। আওয়ারলি রেটটা কত? ₹20। তাহলে আমাকে স্ট্রেট পিস রেট সিস্টেমে ক্যালকুলেট করতে হবে। তো স্ট্রেট পিস রেট সিস্টেমে আমার ফর্মুলাটা আমি এইমাত্র কি দেখলাম, এস ইন্টু আর। তাহলে এখানে হেয়ার এস ইজ ইকাল টু স্ট্যান্ডার্ড টাইম বা টাইম অ্যালাউড। স্ট্যান্ডার্ড টাইম মানে হচ্ছে টাইম অ্যালাউড, সেটা কত বলে দিয়েছে 30 আওয়ার্স। আর রেট পার আওয়ার কত বলেছে ₹20। তাহলে আমি ইজিলি ক্যালকুলেট করে নিতে পারবো যে এস ইন্টু আর 30 ইন্টু 20 মানে ₹6000। তাহলে এইভাবে আমাদের স্ট্রেট পিস রেট সিস্টেমেও কিন্তু এই ধরনের প্রবলেম অনেক সময় দেয়। হয়তো 2 মার্কসের বা 1 মার্কসের একটা ছোট অঙ্কে এই প্রবলেমটা দিয়ে তোমাকে জাস্ট টোটাল ওয়েজেস বার করতে বলতে পারে। তাহলে মাথায় রাখবে, যখনই স্ট্রেট পিস রেট সিস্টেমে ক্যালকুলেট করতে বলবে অথচ কোনো প্রোডাকশান ইউনিট দেয়নি, তখন আমার ফর্মুলা হবে এস ইন্টু আর, স্ট্যান্ডার্ড টাইম বা টাইম অ্যালাউড ইন্টু রেট পার ইউনিট অফ টাইম। তাহলে এটা হচ্ছে আমাদের স্ট্রেট পিস রেট সিস্টেমটা দেখে নিলাম। এরপরে আমরা এই স্ট্রেট পিস রেট সিস্টেমের বা পিস রেট সিস্টেমের অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজগুলো দেখে নেব।
অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস অফ পিস রেট সিস্টেম। তো প্রথমে আমরা অ্যাডভান্টেজগুলো দেখে নিই। কী বলছে? প্রথম বলছে ইজি অ্যান্ড সিম্পল মেথড, সহজ ও সরল পদ্ধতি। আমরা ফর্মুলা দেখেই বুঝতে পারলাম যে এই পদ্ধতিতে মজুরি নির্ধারণ করা খুবই সহজ। তাছাড়া শ্রমিকরাও খুব সহজেই এই পদ্ধতি নির্ধারণ করা মজুরির পরিমাণ বুঝতে পারে, অর্থাৎ শ্রমিকরা নিজেরাই তাদের প্রোডাকশন দেখে বুঝতে পারবে যে তারা কতটা ওয়েজেস পাচ্ছে। তো এই পিস রেট সিস্টেম কিন্তু খুবই ইজি অ্যান্ড সিম্পল মেথড। নাম্বার 2 কি বলছে? ইনক্রিজ ইন প্রোডাকশন, উৎপাদন বৃদ্ধি। অর্থাৎ এক্ষেত্রে শ্রমিকদের উৎপাদিকা শক্তি বেড়ে যায় এবং একই সময়ে তুলনামূলক বেশি পরিমাণ পণ্য উৎপাদন করতে পারে, কারণ তারা চায় তাদের প্রোডাকশন বাড়াতে। অর্থাৎ একজন ওয়ার্কার যত প্রোডাকশন করতে পারবে তার তত ওয়েজেস হবে। তো সেক্ষেত্রে তারা ওয়ার্কাররা নিজেরাই চেষ্টা করবে যে প্রোডাকশন যতটা পারে তারা বেশি বেশি প্রোডাকশন করতে। তো সেক্ষেত্রে কিন্তু উৎপাদন বৃদ্ধি পায়, একটা প্রতিষ্ঠানের উৎপাদন বৃদ্ধি পায়, ইনক্রিজ ইন প্রোডাকশন। নাম্বার 3তে কি বলছে? না, রিকগনিশন অফ এফিসিয়েন্সি, দক্ষতার স্বীকৃতি। এই পদ্ধতিতে মজুরি নির্ধারণ পক্ষান্তরে শ্রমিকদের দক্ষতা প্রদান করে। যে শ্রমিক যত বেশি দক্ষ সে তত বেশি উৎপাদন করতে পারবে এবং অন্যদের তুলনায় তত বেশি সে উপার্জন করতে পারবে। তাহলে যে দক্ষ শ্রমিক যে বেশি প্রোডাকশন করবে সে বেশি ওয়েজেস পাবে, অর্থাৎ তার যে দক্ষতা, তার যে এফিসিয়েন্সি, তার স্বীকৃতি সে পাচ্ছে, তার স্বীকৃতিস্বরূপ বেশি ওয়েজেস সে পাচ্ছে। তাহলে পিস রেট সিস্টেমের ক্ষেত্রে এই দক্ষতার স্বীকৃতি কিন্তু পায়। নাম্বার 4, রিডাকশান ইন টোটাল কস্ট। আমরা কস্টে পড়েছি যে যত প্রোডাকশন বাড়বে টোটাল প্রোডাকশন কস্ট কিন্তু কমে। তাহলে সেক্ষেত্রে প্রত্যেক ওয়ার্কারই যদি চায় যে নিজের প্রোডাকশন বাড়াতে, তাহলে সেক্ষেত্রে কী হবে? পুরো প্রতিষ্ঠানের প্রোডাকশন কস্ট কম হবে, মোট ব্যয় হ্রাস পাবে। তাহলে রিডাকশান ইন টোটাল কস্ট। নাম্বার 5, রিডাকশান ইন আইডিয়াল টাইম। এই সিচুয়েশানে কোনো ওয়ার্কার কিন্তু বসে আইডিয়াল টাইম বা অলস সময় কাটাবে না। সেই টাইমে সে চেষ্টা করবে আরও বেশি প্রোডাকশান বাড়াতে, যাতে তার ওয়েজেস আরও বাড়ে। তাহলে সেক্ষেত্রে কিন্তু শ্রমিকদের অলস সময়ের পরিমাণ কমে যায় এবং অন্যান্য যে খরচ সেটা সাশ্রয় হয়। তাহলে রিডাকশান ইন আইডল টাইম। নাম্বার 6-এ কী বলছে? লেস রিকোয়ারমেন্ট অফ কন্ট্রোল, কম নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তা। কম নিয়ন্ত্রণ কেন? শ্রমিকরা যাতে স্বাভাবিক নিয়মেই অলসভাবে বসে না থাকে তার জন্য তাদের ওপর কোনো রকম নিয়ন্ত্রণ করতে হয় না। অর্থাৎ তাদের কোনো প্রেশার করা, কোনো কন্ট্রোল করা, যাতে এটা দেখা যে তারা যাতে অলস সময় না কাটায়, তারা যাতে আইডলভাবে না বসে থাকে, সেই কন্ট্রোলটার প্রতিষ্ঠানকে করতে হচ্ছে না, সেটা কম করতে হচ্ছে। তাহলে কম নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তা। আর নাম্বার 7, এনকারেজ ইনএফিসিয়েন্ট ওয়ার্কার্স, অদক্ষ শ্রমিককে উৎসাহ। এই পদ্ধতি অদক্ষ শ্রমিককে দক্ষ হওয়ার উৎসাহ দেয়, কেননা তারা জানে যে অধিক দক্ষতার সঙ্গে কাজ করলেই তারা উৎপাদনের পরিমাণ বৃদ্ধি করতে পারবে এবং তার ফলে তারা অতিরিক্ত পারিশ্রমিক উপার্জন করতে পারবে। তাহলে এক্ষেত্রে যারা অদক্ষ শ্রমিক তারা নিজের থেকেই উৎসাহিত হয়ে দক্ষ হওয়ার চেষ্টা করবে। তাহলে পিস রেট সিস্টেমের আমরা এই অ্যাডভান্টেজেসগুলো দেখলাম, কিন্তু ডিসঅ্যাডভান্টেজও কিছু আছে। পিস রেট সিস্টেমের ডিসঅ্যাডভান্টেজগুলো দেখে নিই। প্রথম কি বলছে? কোয়ালিটি অফ প্রোডাক্ট। কেউ যদি তাড়াহুড়ো করে প্রোডাকশান বাড়ানোর দিকে নজর দেয় তাহলে সেক্ষেত্রে পণ্যের গুণমান কমতে পারে। অর্থাৎ পণ্যের গুণমান কি হচ্ছে সেদিকে তারা নজর দেয় না, তারা চেষ্টা করে অ্যাজ মাচ অ্যাজ পসিবল প্রোডাকশান করে যেতে, সেক্ষেত্রে কিন্তু পণ্যের গুণমান নষ্ট হতে পারে। নাম্বার 2, ডিফিকাল্টি ইন অ্যাটেন্ডেন্স, অর্থাৎ হাজিরায় অসুবিধা। যেহেতু শ্রমিকদের কারখানায় আসা যাওয়ার ওপর তাদের মজুরি নির্ভর করছে না, অর্থাৎ টাইমের ওপর ডিপেন্ড করছে না, তাই তারা যে পরিমাণ পণ্য উৎপাদন করে তার ওপর নির্ভর করে তাই হাজিরা শৃঙ্খলা আনার ক্ষেত্রে অসুবিধা হয়। অর্থাৎ যে এফিসিয়েন্ট, যে জানে যে আমি 1 ঘন্টা কি 2 ঘন্টার মধ্যে অনেকটা প্রোডাকশন করতে পারবো, সে পরে আসতে চাইবে,
যে আমি টাইমে নাও আসতে পারি, কিংবা তার প্রোডাকশান হয়ে গেল, তার ওয়েজেস পাওয়া হয়ে গেল, সে আগে চলে যেতে চাইবে। তো সেক্ষেত্রে এই হাজিরায় অসুবিধা দেখা দেয়, ডিফিকাল্টি ইন অ্যাটেন্ডেন্স। নাম্বার 3, ড্যামেজ ইন মেশিনারি অ্যান্ড মেটেরিয়ালস, যন্ত্রপাতি ও কাঁচামালের ক্ষতি। অধিক পরিমাণে পণ্য উৎপাদনের সঙ্গে দ্রুততার সঙ্গে পণ্য উৎপাদন করতে চায়, তাড়াতাড়ি পণ্য উৎপাদন করবে, তো তার ফলে কি হয়, অনেক সময় মেটেরিয়ালস লস হতে পারে কিংবা যন্ত্রপাতি ড্যামেজ হতে পারে। তাহলে যন্ত্রপাতি ও কাঁচামালের ক্ষতি, তাড়াহুড়ো করে বেশি পরিমাণ প্রোডাকশান করার লক্ষ্যে তারা মেশিনারি এবং মেটেরিয়ালে অনেক সময় ড্যামেজ হয়। নাম্বার 4, আনহেলদি কন্ডিশন অফ ওয়ার্কার, শ্রমিকদের স্বাস্থ্যহানি। অধিক পারিশ্রমিক উপার্জনের জন্য শ্রমিকরা স্বাভাবিক কাজের তুলনায় অনেক সময় বেশি সময় কাজ করে অধিক পরিমাণ পণ্য উৎপাদনে সচেষ্ট হয়, অর্থাৎ তারা অনেক কাজ করে, অনেক টাইম ধরে কাজ করে তারা বেশি বেশি প্রোডাকশন করতে চায়। তো তার ফলে শ্রমিকদের স্বাস্থ্যহানির আশঙ্কা থেকে যায়। নাম্বার 5, ফিয়ার অফ লসিং জব, কাজ না পাওয়ার ভয়। শ্রমিকরা এই পদ্ধতিতে কাজ করলে পারিশ্রমিক পায়, আর কাজ করতে যদি না পারে তাহলে পারিশ্রমিক পায় না, যেটা আমি ডেফিনেশনের সময়ই বললাম যে মিনিমাম ওয়েজেস পাওয়ার ক্ষেত্রে কিন্তু গ্যারেন্টি থাকে না, ফলে শ্রমিকরা সবসময় এক ধরনের কাজ না পাওয়ার আশঙ্কায় ভোগে। আর নাম্বার 6, ফ্রাস্ট্রেশন অ্যামং আনস্কিল্ড ওয়ার্কার্স, অদক্ষ শ্রমিকদের হতাশা। অদক্ষ শ্রমিকদের মনে এই পদ্ধতিতে মজুরি প্রদানের ফলে হতাশা সৃষ্টি হয়, অর্থাৎ তারা যদি পারছে না, তারা আনস্কিল্ডই রয়ে যাচ্ছে, সেক্ষেত্রে তাদের মধ্যে একটা হতাশা চলে আসে, একটা ফ্রাস্ট্রেশন চলে আসে, কেননা দক্ষ শ্রমিকের ন্যায় অধিক পণ্য উৎপাদন করে অধিক পারিশ্রমিক তারা লাভ করতে পারে না। তাহলে এই অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজগুলো আমাদের পিস রেট সিস্টেমের ক্ষেত্রে আমরা দেখতে পাই। এরপরে আমরা দেখব ডিফারেন্সেস বিটুইন টাইম রেট সিস্টেম অ্যান্ড পিস রেট সিস্টেম। আমরা টাইম রেট সিস্টেম নিয়ে আলোচনা করেছি, তার ডেফিনেশন, অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ, এবং পিস রেট সিস্টেমেরও ডেফিনেশন, অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ দেখেছি। সাধারণত সেখান থেকে আমরা ডিফারেন্সগুলো কিন্তু বুঝতে পেরেছি, তাও এখানে আমি তোমাদের পয়েন্টসগুলো উল্লেখ করে কিছু শর্টে বলে দিচ্ছি। প্রথম বলেছে কোয়ান্টিটি প্রডিউসড, উৎপাদনের পরিমাণ। টাইম রেটের ক্ষেত্রে কি হয় না, সেইভাবে উৎপাদনের পরিমাণ আলাদাভাবে পরিমাপ করা যায় না, সেই সব ক্ষেত্রে এই পদ্ধতি বিশেষ উপযোগী, অর্থাৎ যেসব ক্ষেত্রে উৎপাদনের পরিমাণ আলাদাভাবে ক্যালকুলেট করা যায় না সেক্ষেত্রে এটা উপযোগী। আর পিস রেটের ক্ষেত্রে সহজেই উৎপাদিত পণ্যের পরিমাণ নির্ণয় করা গেলে এই পদ্ধতিতে মজুরি দান করা যেতে পারে। নাম্বার 2, মোর প্রোডাকশন, অধিক উৎপাদন। টাইম রেটের ক্ষেত্রে অধিক পরিমাণে পণ্য উৎপাদন হলে সেই সুবিধা এই পদ্ধতিতে প্রতিষ্ঠানের একমাত্র মালিকই ভোগ করে, ওয়ার্কারদের কিন্তু সেটার কোনো ভাগ থাকে না। যদি বেশি প্রোডাকশান করে তাহলে টাইম রেট সিস্টেমে তো তার ওয়ার্কারদের সেই অনুযায়ী রেমুনারেশন দিচ্ছে না, তাহলে ওয়ার্কাররা কোনো সুবিধা ভোগ করছে না। কিন্তু পিস রেট সিস্টেমের ক্ষেত্রে অধিক প্রোডাকশান করলে ওয়ার্কাররা সুবিধা ভোগ করতে পারে। নাম্বার 3, কোয়ালিটি অফ ওয়ার্ক, কাজের গুণমান। টাইম রেটের ক্ষেত্রে কাজের গুণমান বজায় থাকে, কেননা তারা পণ্য উৎপাদন বা কাজের পরিমাণ নিয়ে বিশেষ মাথা ঘামায় না, তারা টাইম নিয়ে ভালো কোয়ালিটির জিনিস তৈরি করে। কিন্তু এইমাত্র আমরা পড়লাম পিস রেটের ক্ষেত্রে সেটা হয় না, তাড়াহুড়ো করে বেশি প্রোডাকশান করতে গিয়ে অনেক সময় তাদের কাজের গুণমান নষ্ট হয়। নাম্বার 4, নেচার অফ দ্য ওয়ার্ক, কাজের প্রকৃতি। টাইম রেট সিস্টেম যখন একই ধরনের কাজ কিংবা একই পণ্য বারবার উৎপাদন করতে হয় না এবং কাজের প্রকৃতি আলাদা আলাদা ধরনের হয়, তখন এই পদ্ধতি অধিক উপযোগী। আর পিস রেট সিস্টেম যখন একই ধরনের কাজ কিংবা একই পণ্য বারবার উৎপাদন করতে হয়, তখন এই পদ্ধতিতে মজুরি প্রদান করাটাই শ্রেয়। নেক্সট বলছে ডিটারমিনেশন অফ ওয়েজ রেট, মজুরির হার নির্ধারণ। টাইম রেট সিস্টেমের ওপর ভিত্তি করে মজুরির হার নির্ধারণ করা সোজা, কেননা কাজের সময়ে প্রকৃতিগত পার্থক্য থাকে না। কিন্তু পিস রেট সিস্টেমে কাজের পরিমাণের ওপর ভিত্তি করে
মজুরির হার নির্ধারণ করা কিন্তু সহজ নয়, কারণ কাজের মধ্যে একটা প্রকৃতিগত একটা নেচার ওয়াইজ পার্থক্য কিন্তু থাকে। আর নাম্বার 6 কন্ট্রোল ওভার ওয়ার্ক। এইমাত্র আমি দেখলাম যে টাইম রেট সিস্টেমে যেহেতু আইডল টাইমের সম্ভাবনা বেশি থাকে তাই কাজের ওপর নিয়ন্ত্রণ বেশি করতে হয়, আর পিস রেট সিস্টেমে কাজের ওপর নিয়ন্ত্রণটা কম করতে হয়। তাহলে এইগুলো আমরা টাইম রেট সিস্টেম আর পিস রেট সিস্টেমের ডিফারেন্সগুলো দেখে নিলাম। এবার আমরা এই টাইম রেট সিস্টেমের টাইম রেট সিস্টেমের দুটো অঙ্ক দেখব। প্রথম অঙ্কটা বলে নিই। অমর ইজ এমপ্লয়েড ইন এ ম্যানুফ্যাকচারিং কনসার্ন আন্ডার টাইম ওয়েজ রেট। ডিউরিং দ্য উইক ended 15th November 2019, he worked for 8 hours in a day from Monday to Friday and 4 hours on Saturday. তাহলে এটুকু আগে একটু দেখে নিই। টাইম রেট সিস্টেম, আমরা টাইম রেট সিস্টেমের ফর্মুলাটা কি জানি? টি ইন্টু আর, অর্থাৎ টি মানে টাইম টেকেন, কতটা টাইম সে নিয়েছে, আর আর মানে হচ্ছে রেট পার আওয়ার। তাহলে এখানে এই যে অমর যে এমপ্লয়েড বলা হয়েছে, সে মানডে টু ফ্রাইডে প্রতিদিন 8 ঘন্টা করে কাজ করেছে, অর্থাৎ মানডে টু ফ্রাইডে 5 দিন 8 ঘন্টা করে, তাহলে 5 আসছে 48 আওয়ার্স, আর স্যাটারডে 4 আওয়ার্স, তাহলে টোটাল কত আওয়ার্স কাজ করেছে? 44 আওয়ার্স। তাহলে তার টাইম টেকেনটা মানে টিটা কি হবে? 44 আওয়ার্স। হি প্রডিউসড 4000 ইউনিটস ডিউরিং দিস পিরিয়ড। এই সময়ের মধ্যে সে 4000 ইউনিট প্রোডাকশান করেছে। বাট আমরা জানি টাইম রেট সিস্টেমে আমরা প্রোডাকশান দেখব না। দ্য রেট পার আওয়ার ইজ ফিক্সড অ্যাট ₹20। আরটা বলে দিয়েছে, অর্থাৎ রেট পার আওয়ার মানে আর বলে দিয়েছে 20। ক্যালকুলেট দ্য অ্যামাউন্ট অফ ওয়েজেস অফ অমর আন্ডার টাইম ওয়েজ রেট। তাহলে আমরা প্রবলেমটা একটু দেখে নিই। তাহলে এখানে দেখো, আন্ডার টাইম রেট সিস্টেম টোটাল ওয়েজেস ইজ ইকুয়াল টু টি ইন্টু আর। আমি বলেই দিয়েছি প্রত্যেকটা প্রবলেমের ক্ষেত্রে টি মানে কি, অর্থাৎ টি মানে টাইম টেকেন, আর আর মানে রেট পার আওয়ার, এই কথাটা কিন্তু লিখে দিতে হবে। তো এখানে আমি যেভাবে বললাম টি ইজ ইকুয়াল টু টাইম টেকেন, আমরা টাইম টেকেন 8 ইন্টু 5 মানে মানডে টু ফ্রাইডে 5 দিন 8 ঘন্টা করে, আর 4 আওয়ার স্যাটারডে, টোটাল 44 আওয়ার্স বেরোলো আমার টি। আর আর বলেই দিয়েছে ₹20, তাহলে আমি এটা বসিয়ে দেবো ফর্মুলায়, 44 ইন্টু 20 তার মানে ₹880। তাহলে এটাই হচ্ছে আমাদের অঙ্ক। টাইম রেট সিস্টেমে আমারের ওয়েজেস হচ্ছে 880। এরপর আমি আরেকটা অঙ্ক দেখে নেব। আগে প্রবলেমটা পড়ে নিই, তারপর সলিউশনটা বলবো। কি বলছে? দ্য ডিটেলস অফ 2 ওয়ার্কার্স এক্স অ্যান্ড ওয়াই আর গিভেন বিলো। ইউনিট প্রডিউসড, এক্স হচ্ছে 2000 ইউনিট আর ওয়াই হচ্ছে 1500 ইউনিট। রেট পার আওয়ার ₹20, ₹15। আওয়ার্স ওয়ার্কড 40 আর 44। ডিয়ারনেস অ্যালাউন্স 60% অফ বেসিক পে, আর ওয়াই হচ্ছে 50% অফ বেসিক পে। কি বলেছে? ক্যালকুলেট দ্য অ্যামাউন্ট অফ ওয়েজেস অফ 2 ওয়ার্কার্স এক্স অ্যান্ড ওয়াই আন্ডার গ্র্যাজুয়েটেড টাইম রেট সিস্টেম। অর্থাৎ আমরা টাইম রেট সিস্টেমে দুটো ভাগ পড়েছিলাম, একটা অর্ডিনারি আর একটা গ্র্যাজুয়েটেড। তো আমরা প্রথম যে প্রবলেমটা দেখলাম সেটা অর্ডিনারি টাইম রেট সিস্টেমে, আর সেকেন্ড প্রবলেম দেখলাম আমরা গ্র্যাজুয়েটেড টাইম রেট সিস্টেম বলেছে। গ্র্যাজুয়েটেড টাইম রেট সিস্টেম ফর্মুলা আমার সেম। আন্ডার গ্র্যাজুয়েটেড টাইম রেট সিস্টেম টোটাল ওয়েজেস ইজ ইকুয়াল টু টি ইন্টু আর। আমার ফর্মুলা কিন্তু সেম, কিন্তু এখানে আরটা ভ্যারি করে কিসের ওপর? না তার অ্যালাউন্সের ওপর, অর্থাৎ কস্ট অফ লিভিং, জীবনযাত্রার মান অনুযায়ী তাকে কিছু এক্সট্রা পে করা হয়। তো সেক্ষেত্রে আমরা এখানে আরটা আগে ক্যালকুলেট করে নিয়েছি। দেখো আমি এখানে দেখিয়েছি, তোমরা নিচে ওয়ার্কিংস বলেও এটা করে নিতে পারো। তো এক্স আর ওয়াই দুটো আলাদা ঘর করে নিয়েছি। টি অর্থাৎ টাইম টেকেন, এক্সের ক্ষেত্রে 40 আওয়ার্স আর ওয়াই এর ক্ষেত্রে 44 আওয়ার্স। আমাদের বলেই দিয়েছে ইউনিট প্রডিউস কোনো কাজে লাগবে না এখানে, যেহেতু টাইম রেট সিস্টেম। আমরা টিটা পেয়ে গেছি। এবার আর আর বলছে রেট পার আওয়ার। রেট পার আওয়ার আমাকে কত বলেছিল? 20। আর বলেছে ডিয়ারনেস অ্যালাউন্স 60% অফ বেসিক পে,
তার বেসিক পে 20, তার ওপর আরও এক্সট্রা 60% সে ডিয়ারনেস অ্যালাউন্স পাচ্ছে। তাহলে 20 প্লাস 20-র 60%, আমি দেখো ক্যালকুলেট করেছি, হয়েছে আমার 32। তাহলে যেখানে স্ট্রেট পিস রেট আমাদের অর্ডিনারি টাইম রেট সিস্টেমে আমি আরটা নিতাম 20, কিন্তু গ্র্যাজুয়েটেড টাইম রেট সিস্টেমে দেখো তার আরটা বেরোলো 32। আর ওয়াইয়ের ক্ষেত্রেও সেম, আমার 15 বলেছিল বেসিক পে অর্থাৎ রেট পার আওয়ার, আর 50% অফ বেসিক পে হচ্ছে আমার ডিয়ারনেস অ্যালাউন্স। তাহলে 15 প্লাস 15-এর 50%, তাহলে 15 প্লাস 7.5 রুপিস 22.5। যেখানে আমার অর্ডিনারি টাইম রেট সিস্টেমে আর ছিল 15, সেখানে আমার গ্র্যাজুয়েটেড টাইম রেট সিস্টেমে আর হচ্ছে 22.5। তাহলে আমি টি পেয়ে গেলাম, আর পেয়ে গেলাম, ব্যাস গুণ করে দিলেই আমার ওয়েজেস পেয়ে যাব। তাহলে এক্সের ওয়েজেস 40 × 32 1280, আর ওয়াইয়ের হচ্ছে 44 × 22.5 অর্থাৎ 990। তাহলে এইভাবে আমরা গ্র্যাজুয়েটেড টাইম রেট সিস্টেমের অঙ্কগুলো করব। আজকে আমরা এই দুটো অঙ্কই দেখলাম, অর্থাৎ একটা অর্ডিনারি টাইম রেট সিস্টেম, একটা গ্র্যাজুয়েটেড টাইম রেট সিস্টেম। নেক্সট ডেতে আমি কিছু পিস রেট সিস্টেমের অঙ্ক করে তোমাদের ডিফারেন্সিয়াল পিস রেট সিস্টেম, যেটা টেলর আর মেরিক, সেই আলোচনায় চলে যাব।